তো আশা করছি এখন সবাই আমার কথা শুনতে পাচ্ছে এবং কয়েকজন আমাকে ইতিমধ্যে জিজ্ঞেস করেছে আমি কেমন আছি। উত্তর হচ্ছে ভালো আছি। উম, যদিও ভলিউম কম, আমি জন্য একটু জোরে কথা বলার চেষ্টা করব। আর আমার বাসায় এই মুহূর্তে কেউ নাই, সুতরাং অনেক জোরে জোরে কথা বললেও কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, তো আজকে আমি এই লাইভে তোমাদের বিভিন্ন প্রশ্ন উত্তর নেওয়ার আগে আমি একটু আমার একটু কাজের কথা বলে নিই। একটা কিছু ইন্টারেস্টিং প্রবলেম যে 2019 সালের কি মাসে, এই আগস্টের শেষ দিকে আমি, শেষ দিনে সম্ভবত আমি চলে আসি হচ্ছে সিঙ্গাপুর ছেড়ে অস্ট্রেলিয়ার সিডনিতে। এই সিডনিতে এসে আমি তখন একটা স্টার্ট আপে জয়েন করি এবং সেই স্টার্ট আপটা কী করতো, সেই স্টার্ট আপটা করতো হচ্ছে ডেট কালেকশন, অর্থাৎ লোন আদায় করতো। এখন এই যে তোমাদের প্রশ্নগুলা এবং কমেন্টগুলো একটু পরে করো, তাহলে আমি আবার পরে পরে উত্তর দিতে পারবো। তোমরা একটু 5-10 মিনিট আমার কথা একটু শুনে নাও, হয়তো তোমাদের কাজে লাগতে পারে এখন বা পরবর্তী সময়। তো যা বলছিলাম যে আমি তো সিডনিতে এসে একটা স্টার্ট আপে জয়েন করি, যাদের কাজ হচ্ছে ডেট কালেকশন করা, অর্থাৎ হচ্ছে এই লোন আদায় করা, তাই না? তো লোন আদায় করার জন্য কি করে সাধারণত মানুষজনকে এই মাইট করে উম, লোন আদায় করতে হয় বা ভয় ভীতি প্রদর্শন করে লোন আদায় করতে হয়। কিন্তু আমাদের এই কোম্পানির কাজ হচ্ছে যে লোকজনকে পিটাপুটে না দিয়ে লোন আদায় করা। এবং এই জন্য আসলে এই যে ডিজিটাল চ্যানেল, ডিজিটাল কমিউনিকেশন চ্যানেল ব্যবহার করা হয়। সেটা হচ্ছে কি, এই যে মানুষ যেসব কোম্পানিগুলো ট্রেডিশনালি, যেমন অস্ট্রেলিয়াতে বা অনেক দেশেই ডেট কালেকশন করে, তারা কিভাবে করে? তারা করে যে এই ফোন দেয় যে পাওনাদারদের কাছে। তো ফোন দিয়ে তাদেরকে বিরক্ত করে এবং টাকা আদায়ের চেষ্টা করে, অনেক সময় বাসায়ও চলে যায়। কিন্তু এগুলা করে ওরা খুব বেশি লোন যে আদায় করতে পারে এরকম না, কারণ এখানে আবার অনেক পলিসি প্রসিডিউর আছে যে চাইলেই কেউ কাউকে হ্যারাস করতে পারবে না এসব দেশে। তো আমাদের যে সিইও, তার মাথায় যেই আইডিয়াটা আসলো, সেই আইডিয়াটা হচ্ছে যে একটা প্ল্যাটফর্ম বানাবে যেখানে অটোমেটেড মানুষজনের কাছে ইমেল এবং এসএমএস চলে যাবে এবং তারা সেখান থেকে রেসপন্ড করবে, এবং যারা রেসপন্ড করে তাদের সাথে কথাবার্তা বলে বা চ্যাটিং করে লোন আদায়ের চেষ্টা করা হবে। তো এই কাজটা বেশ ইন্টারেস্টিং এবং অনেক ছোটোখাটো লোনের জন্যই এটা বেশ ইফেক্টিভ, যে মানুষের প্রতি খারাপ ব্যবহার না করে বা মানুষকে হয়রানি না করে। এবং এখন পর্যন্ত তারা বেশ ভালোই রেভিনিউ জেনারেট করছে এই কাজটা থেকে। তো এর মধ্যে একটা ইন্টারেস্টিং প্রবলেম আমার ছিল যে, ধরা যাক আমরা তো একটা কোম্পানি স্টার্ট আপ, যে আমাদের কাছে হয়তো বিভিন্ন ব্যাংক বা অন্যান্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, যাদের কাছ থেকে মানুষ লোন নেয়, তারা তাদের গ্রাহকদের তথ্য আমাদেরকে দেয় যে এই হচ্ছে নাম, এই হচ্ছে ঠিকানা, এই হচ্ছে ফোন নাম্বার, এই হচ্ছে ইমেল অ্যাড্রেস, এত টাকা পাও না, এত তারিখে দেওয়ার কথা ছিল, এখনও দেয় নাই, এখন তোমরা কতটুকু আদায় করতে পারো। এখন যেটা এখন সমস্যা যে, তাহলে এখন যে তাদের এই যে কমিউনিকেশন চ্যানেল মূলত দুইটা, একটা ইমেল না এসএমএস। এখন আমি একজনের সাথে কিভাবে কমিউনিকেট করব? ইমেইলে করব না এসএমএসে করব? তো ইমেল যদি পাঠাই তাহলে কিন্তু সেটা খুবই সস্তা ইমেল পাঠানোটা, এবং প্রচুর ইমেল পাঠানো যায় খুব কম খরচে। কিন্তু এসএমএস আরেক দিক দিয়ে একটু এক্সপেন্সিভ। এসএমএসের জন্য আমরা আসলে টুলিও নামক একটা থার্ড পার্টি সার্ভিস আছে বা থার্ড পার্টি কোম্পানি আছে। তো সেই কোম্পানির সার্ভিস আমরা ব্যবহার করতাম এসএমএস পাঠানোর জন্য। তো কেউ তো তার প্রেফারেন্স বলে দেয় নাই গ্রাহকরা যে আচ্ছা আমি কি এসএমএস পেতে চাই না আমি ইমেল পেতে চাই। তো এখন এই বের করার জিনিসটা যে কে এসএমএস পাবে আর কে ইমেল পাবে, এটা বেস্ট ইন্টারেস্টিং একটা প্রবলেম। এবং আমি একটু অনলাইনে গবেষণা করে দেখি যে মেশিন লার্নিং ব্যবহার করে এই সমস্যাটার সমাধান করা যায়। তো এখানে যে খুব জটিল মেশিন লার্নিং এরকম কিছু না, একটা জিনিস আছে সেটার নাম হচ্ছে মাল্টি আর্মড ব্যান্ডিটস। এই মাল্টি আর্মড ব্যান্ডিটস ব্যবহার করে এই সমস্যাটার সমাধান করা যায়। এবং এই মাল্টি আর্ম ব্যান্ডিটসের মধ্যে প্রবলেম হচ্ছে, যেমন ধরো যে একজন ইমেল ইমেল এবং এসএমএস ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আছে আমার কাছে। তো আমি ওরে প্রথমে একটা ইমেল পাঠাবো, একটা এসএমএস পাঠাবো, আমি দেখব যে তার কোনটাতে সে রেসপন্ড করতেছে, এবং তারপর আমি আরও ওইভাবে পাঠাতে থাকবো, কারণ একটা দুইটা কমিউনিকেশন অনেক সময় কাজ হয় না, আমরা একজনের সঙ্গে সর্বোচ্চ 10 বার কমিউনিকেট করতে পারি। তো
আমি যখন এই প্রবলেমটা পেলাম যে এই চ্যানেল ইন্টেলিজেন্স আমার তৈরি করতে হবে, তখন কিন্তু আমি এটা জানতাম না যে মাল্টি আর্ম ব্যান্ডিটস। তো আমি ইন্টারনেটে একটু গবেষণা করি, গবেষণা করে দেখি যে হ্যাঁ এরকম একটা জিনিস আছে যেটা এখানে ব্যবহার করা যায়। আর এখানে যারা আচ্ছা, হ্যাঁ মাল্টি আর্ম ব্যান্ডিটস বলে একটা জিনিস আছে যেটা এখানে ব্যবহার করা যায়। আর মাল্টি আর্মস ব্যান্ডিটের সাহায্যে এর মধ্যে আবার বেশ কিছু অ্যালগোরিদম আছে ওই ফ্যামিলির। একটা হচ্ছে যে এপসাইলন গ্রিডি অ্যালগোরিদম, একটা হচ্ছে ইউসিবি ওয়ান অ্যালগোরিদম। তো ওই অ্যালগোরিদমগুলো পড়ে আমি দেখলাম যে কোন অ্যালগোরিদমটা আমরা এখানে ব্যবহার করতে পারি। এবং দুইটা অ্যালগোরিদম ব্যবহার করে আমি এক্সপেরিমেন্ট করলাম যে আমি দুইটা অ্যালগোরিদম ব্যবহার করে এক্সপেরিমেন্ট করলাম যে আমি আসলে কোন অ্যালগোরিদম কীরকম পারফরমেন্স দেয়। আর এটা হচ্ছে এক ধরনের রিইনফোর্সমেন্ট লার্নিং, মেশিন লার্নিংয়ের একটা অংশ। তো রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের মূল ধারণাটা হচ্ছে যে আমি একটা কাজ করব, আমি আমার রোবটটাকে দিয়ে বা সফটওয়্যারটাকে দিয়ে একটা কাজ করাবো। তো আমি আমার সফটওয়্যার দিয়ে একটা কাজ করাবো এবং কাজ করার পর এটার অ্যাকশন দেখবো, আমি যেই কাজটা করতেছি এই কাজটা কীভাবে গ্রহণ করা হচ্ছে এবং সেই কাজের আহ, মানে আমি যার উপর সেটা অ্যাপ্লাই করতেছি তার রেসপন্সের উপর ভিত্তি করে পরবর্তী অ্যাকশনটা আমি সিদ্ধান্ত নিব। তো তোমাদের যাদের এই ধরনের সমস্যা তোমরা ভবিষ্যতে পড়বা যে আমরা কি করব, তখন অনেকেই এবি টেস্টিং করে। তো এবি টেস্টিং না করে তোমরা মাল্টি আর্মড ব্যান্ডিটস ব্যবহার করতে পারো। এটা দিয়ে সার্চ করলেই অনেক রিসোর্স পাবা ইন্টারনেটে, এবং সেগুলো নিজেরা একটু লেখাপড়া করে খুব সহজেই ইমপ্লিমেন্ট করে ফেলবা। যদিও এটা মেশিন লার্নিং, কিন্তু আসলে এটা মোটেও জটিল কিছু না, বরং অনেক সহজ এবং কার্যকর একটা জিনিস। তো এই একটা নতুন জিনিসের কথা তোমাদেরকে বললাম। তো আশা করছি যারা মেশিন লার্নিং নিয়ে আগ্রহী তারা এটা নিয়ে একটু পড়াশোনা করবা, এবং ভবিষ্যতে তোমরা যখন কাজ করবা তখন দেখবা যে কোথায় এটা অ্যাপ্লাই করতে পারো। তো এখন আমি চলে যাব যে বিভিন্ন প্রশ্নোত্তরে, কারণ অনেকেই ইতিমধ্যে প্রশ্ন করা শুরু করে দিয়েছে। তো প্রথমেই আমি প্রশ্ন নিচ্ছি হচ্ছে মোহাম্মদ তালহা। সে বলেছে সে এসএসসিতে পড়ে, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করব। যারা এসএসসিতে পড়ো, তুমি আসলে তোমার বইতে সি আছে কিনা আমি জানি না, কিন্তু তুমি সি শিখতে পারো এই কারণে যে তুমি যখন কলেজে পড়বা তখন তোমার সি দিয়ে প্রোগ্রামিং করতে হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি নামে একটা কোর্স আছে সেই কোর্সের জন্য। তো এজন্য তুমি সি শিখে ফেললেই তোমার জন্য ভালো হবে। তারপর তারেক মাহমুদ প্রশ্ন করেছে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের নতুন অবস্থায় ফ্লাটার দিয়ে বেস্ট হবে নাকি জাভা দিয়ে বেস্ট হবে। এটা আমি জানি না, কারণ আমি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করি নাই, জাভা বা ফ্লাটার কোনোটা দিই। তারপর রেজাউর রহমান প্রশ্ন করেছে যারা সিএসি নিয়ে না পড়ে প্রোগ্রামার হতে চায় তাদের জন্য কিছু বলতেন। হ্যাঁ, সিএসি না নিয়ে না পড়ে প্রোগ্রামার হতে চাইলেও প্রোগ্রামার হওয়া যাবে, কিন্তু চাকরি পেতে একটু কষ্ট হবে আর কি। তো এই জিনিসটা মাথায় রাখা উচিত। তো সিএসসি পড়ে প্রোগ্রামার হওয়া মোটেও অসম্ভব কিছু না, খুবই সম্ভব। চাকরি পাওয়া অসম্ভব না, কিন্তু একজন সিএসসি গ্র্যাজুয়েটের যতটুকু কষ্ট হবে সেই চাকরি পেতে তোমার হয়তো আর একটু বেশি কষ্ট হবে, কিন্তু লেগে থাকলে সবই সম্ভব। তারপর একজন জিজ্ঞেস করছে আমি কি নিয়ে কথা বলতেছিলাম। আমি আসলে আমার গত বছরের করা একটা মেশিন লার্নিংয়ের কাজ নিয়ে কথা বলতেছিলাম। আমি খুব বেশি ডিটেইলে যাই নাই, আমি শুধু অ্যালগোরিদম মানে কোন প্রবলেমটা আমি সলভ করেছি এবং কী ধরনের অ্যালগোরিদম দিয়ে সলভ করেছি সেটা বলেছি, যাতে তোমরা যারা আগ্রহী তারা নিজেরা এটা শিখে নিতে পারো দরকার হলে আর কি। তারপর মোহাম্মদ মনিরুজ্জামান সজল প্রশ্ন করেছে আমি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে ইচ্ছুক, এখন শিখছি, আমার জন্য প্রবলেম সলভিং আর সিপি কেমন ইম্পর্ট্যান্ট, বা কতটুকু প্রবলেম সলভিং করলে কাজ চালানো যাবে। তো এটার কোনো সঠিক উত্তর নাই। তুমি আসলে এখন কিসে পড়ো এটা আমি জানি না, তুমি কি স্কুল কলেজ না ইউনিভার্সিটিতে পড়ো। ইউনিভার্সিটিতে পড়লে তুমি কি কম্পিউটার সায়েন্সে পড়ো নাকি তুমি অন্য কোনো বিষয়ে পড়ো। তো এরকম কোনো ধরাবাঁধা কিছু নাই যে তোমার কতটুকু প্রবলেম সলভ করতে হবে। তো তোমার যদি মনে হয় যে তুমি ডেভেলপমেন্ট শুরু করে দিবে, শুরু করে দাও। আর তোমার যদি হাতে সময় থাকে তো অবশ্যই তুমি প্রবলেম সলভ করো, কারণ প্রবলেম সলভ করলে তো আমাদের কোডিং স্কিলও বাড়ে এবং সেই সঙ্গে এই কম্পিউটার কীভাবে কাজ করে বিভিন্ন অ্যালগোরিদম
সেগুলো সম্পর্কেও আমাদের খুব পরিষ্কার একটা ধারণা তৈরি হয়ে যায়। তারপর আশিকুর রহমান আশিক প্রশ্ন করেছে, ক্যারিয়ারের জন্য পাইথন জ্যাঙ্গো কি বেস্ট? না, পাইথন জ্যাঙ্গো বেস্ট না, কিন্তু পাইথন জ্যাঙ্গোর যথেষ্ট কাজ আছে ইন্ডাস্ট্রিতে আমি যতটুকু জানি, সুতরাং তুমি এটা শিখতে পারো। কিন্তু এটাই যে বেস্ট সেটা বলা সম্ভব না, কারণ এটা বেস্ট কিনা এই প্রশ্নের উত্তর দিতে হলে আমার জানতে হবে যে বাজারে এই মুহূর্তে কী কী আছে। আমি যেমন কয়েকটার নাম জানি, যে পিএইচপির লারাভেল ফ্রেমওয়ার্ক আছে, রুবির আছে রুবি অন রেলস, যদিও সেটাও বেশ কিছু কয়েক বছর আগের। তারপর জাভারও নিশ্চয়ই এরকম জনপ্রিয় জিনিসপত্র আছে। তো তোমার দেখতে হবে যে এই মুহূর্তে বাজারে কোনটার চাহিদা বেশি, এবং যেটার চাহিদা সবচেয়ে বেশি সেটাই যে শিখতে হবে এরকম কোনো কথা নাই। কারণ হচ্ছে, তুমি তো একসঙ্গে আর 4-5টা চাকরি করবে না, তাই না? তুমি তো একটা চাকরি করবা। সুতরাং তোমার মোটামুটি ভালো চাহিদা আছে এরকম যে কোনো কিছু শিখলেই চলবে। এবং সেই হিসাবে আমি বলতে পারি যে পাইথনের যে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক সেটার যথেষ্ট চাহিদা আছে। তারপর শিহাব মাহমুদ প্রশ্ন করেছে, কম্পিটিটিভ প্রোগ্রামিং কতদিন করা উচিত? আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং যত বেশি দিন পারা সম্ভব করা উচিত, কিন্তু তুমি যখন চাকরি বাকরি শুরু করে দিবা তখন আসলে খুব বেশি কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের সময় পাবা না। সুতরাং যেমন আমি ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে পরামর্শ দিই যে প্রথম 2 বছর, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারেও মোটামুটি যতটুকু সম্ভব প্রবলেম সলভ করা উচিত, এগুলোর পিছনে সময় দেওয়া উচিত। সবাই যে প্রোগ্রামিং কন্টেস্টে যাবে ফার্স্ট সেকেন্ড হবে এরকম কিছু না, কিন্তু এই চেষ্টা করলে, প্রবলেম সলভিং করলে তোমার প্রোগ্রামিং স্কিল অনেক বাড়বে। আর ফোর্থ ইয়ারে প্রজেক্ট বা থিসিস যে কোনো একটার পিছনে ভালো সময় দেওয়া উচিত। এবং ফোর্থ ইয়ার শেষ হয়ে গেলে তখন কম্পিটিটিভ প্রোগ্রামিং না করে একটা চাকরি খোঁজা উচিত, এবং চাকরিতে জয়েন করার পর মনোযোগ দিয়ে অফিসের কাজ করা উচিত। এবং তারপর যদি হাতে মাঝে মধ্যে সময় থাকে তাহলে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের চর্চাটা চালিয়ে যাওয়া জরুরি, এই কারণে যে তুমি যদি বিদেশি কোম্পানিতে ইন্টারভিউ দিতে চাও, সব কোম্পানিতে না হলেও বেশিরভাগ কোম্পানিতে যে এখন বর্তমানে যেই ধরনের প্রশ্ন করে সেগুলো কম্পিটিটিভ প্রোগ্রামারদের জন্য সহজ। তারপর একজন প্রশ্ন করেছে, কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের গাইডলাইন ভিডিও দেন। কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে কিন্তু আমি এবং নাফিস সাদিক দুজন মিলে একটা লাইভ করেছিলাম, যেখানে মূলত টিম ওয়ার্ক এবং প্রোগ্রামিং কন্টেস্ট সেইটা নিয়ে নাফিস কথা বলেছিল। তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে যাও, সেখানে আমার ভিডিওগুলো থেকে খুঁজে নিও, যে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের উপর অবশ্যই আমি ভিডিও করেছিলাম। তো সেটা দেখলে আশা করি তুমি অনেক নতুন কিছুই জানতে পারবা। তারপর মেহেদি হাসান রিফাত প্রশ্ন করেছে যে সে ক্লাস 7-এ পড়ে, তার অনেক টপিকই কমপ্লিট, কিন্তু সি এর রিকারশন জিনিসটা সে এখনও বুঝতে পারতেছে না, এই টপিকটা কি অনেক ডিফিকাল্ট কিনা। হ্যাঁ, অন্যান্য অনেক কিছু বোঝার চেয়ে রিকারশন বোঝাটা একটু ডিফিকাল্ট, যেই কারণে আমি এই 2 দিন আগে বোধহয় একটু পাইথনের রিকারশন নিয়ে খুব সিম্পল একটা ভিডিও তৈরি করেছি। তুমি ইউটিউবে সেটা দেখতে পারো, আমার চ্যানেলে গিয়ে আমার নাম দিয়ে সার্চ করলেই পাবা। তো এখন কথা হচ্ছে যে এটা কি আসলে খুব ডিফিকাল্ট? রিকারশন ধরতে পারার আগ পর্যন্ত ডিফিকাল্ট, কিন্তু একবার যখন রিকারশন তুমি বুঝে যাবে এবং অ্যাপ্লাই করতে পারবা তখন আর ডিফিকাল্ট না। ব্যাপারটা অনেকটা সাইকেল চালানোর মতো, যে কেউ বললেই তো সাইকেল চালাতে পারবে না, তাই না? যে কারণ সাইকেল চালানো তো অবশ্যই ডিফিকাল্ট, কিন্তু যারা সাইকেল চালাতে পারে তাদের কাছে আবার সাইকেল চালানো খুব ইজি। তো একবার শিখে ফেললে রিকারশন তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। তারপর শাহরিয়ার একই প্রশ্ন করেছে, আপনি না থাকলে আমার কম্পিউটার সায়েন্স পড়া হতো না। আপনার লেখা 4টা বইয়ের কারণে প্রোগ্রামিংয়ের ভয় কাটাতে পেরেছিলাম, আপনার প্রতি কৃতজ্ঞতা, শুনে খুব ভালো লাগলো। তো আমি যেটা চাই যে বাংলাদেশের ছেলেমেয়েরা যারা কম্পিউটার সায়েন্স পড়বে তারা ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু করার আগে আমার 4টা বই যদি পড়ে ফেলে, যে কম্পিউটার প্রোগ্রামিং প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, আর মাঝখানে কম্পিউটার প্রোগ্রামিং দ্বিতীয় খণ্ড পড়ার সময় 52টি প্রোগ্রামিং সমস্যা সমাধান। আর তাহমিদ রাফির একটা ভালো বই আছে প্রোগ্রামিং এক্সারসাইজ, যেটা আমার কম্পিউটার প্রোগ্রামিং প্রথম খণ্ড, ওই বই শেষ করার পর পড়া যেতে পারে। এই বইগুলো পড়ে যদি কেউ প্রোগ্রামিং মানে সিএসি পড়া শুরু করে, তাহলে কিন্তু তার আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে, এবং সে আনন্দময় জীবন কাটাতে পারবে। এবং তখন ওই, কারণ প্রোগ্রামিং শিখতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়, 6 মাস থেকে 1 বছর, মানে সেই 1 বছরের স্ট্রাগলটা ওই ফার্স্ট ইয়ারে করার কারণে দেখা যায় অনেক সময় অন্যান্য বিষয় পড়ার দিকে মনোযোগ দেওয়া যায় না, রেজাল্ট খারাপ হয়ে যায়। আবার সেগুলা রেজাল্ট ভালো করে রাখতে গেলে অনেকেরই, মানে সবার না হলেও বেশিরভাগেরই যেটা সমস্যা হয় যে ওই প্রোগ্রামিং এ ঠিকমতো সময় দেওয়া হয় না। তো এই জন্য একটা হিজিবিজি অবস্থা পাকিয়ে যায় আর কি, কারণ আমরা তো নিজে নিজে জিনিসপত্র শিখে খুব একটা অভ্যস্ত না, তাই না?
তো এজন্যই আমি সবাইকে বলি যে এই বইগুলো তোমরা আসলে, এগুলো আমি ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য লিখি নাই, এগুলো লিখছি যারা স্কুল কলেজে পড়ে 9, 10, 11, 12 ওদের জন্য। ওরা যদি এই বইগুলো পড়ে ফেলে, কারণ প্রোগ্রামিং শিখলে তো কোনো লস নাই, এবং ধরো কেউ পড়লো এবং পড়ে সে ডাক্তার হলো, তাতেও কিন্তু তার কোনো লস নাই, সে একটা নতুন জিনিস শিখলো এবং একটা অন্যভাবে চিন্তা করতে শিখলো। আর সে যদি কম্পিউটার সায়েন্স পড়ে তাহলে তার খুবই লাভ, আমার ধারণা আর কি। তো যাই হোক, এটা যে কাজে লেগেছে, তোমাদের অনেকের কাজে লাগছে, এটা শুনে আমার ভালো লাগে। তারপর একজন বলেছে, আবু সুফিয়ান, সোলো লার্ন এর ব্যাপারে আপনার কি মতামত? এটা কি জিনিস আমি আসলে কখনো দেখি নাই, এই জন্য আমার কোনো মতামত নাই। শাহরিয়ার হোসেন রিফাত প্রশ্ন করেছে, জাভা আর পাইথন একসাথে শুরু করলে কোনো প্রবলেম আছে? ধরো তুমি একটা বিদেশি ভাষা শিখতে চাও, মনে করো অনেক ভাষা আছে তাই না, ফ্রেঞ্চ, স্প্যানিশ, ইটালিয়ান, জাপানিজ, এবং তুমি হয়তো বাংলা পারো আর ইংরেজি মোটামুটি পারো। এখন তোমার কি মনে হয়, তুমি কি এখন ধরো তুমি শিখতে চাও ফ্রেঞ্চ আর তুমি তো শিখতে চাও স্প্যানিশ, তুমি কি একই সঙ্গে ফ্রেঞ্চ আর স্প্যানিশ ভাষা শেখা শুরু করে দিবা, নাকি তুমি আগে 1 বছর ফ্রেঞ্চ শিখলা, তারপর তুমি স্প্যানিশ শিখলা, এরকম করলা? মানে এটা তুমি নিজেই নিজেকে প্রশ্ন করতে পারো। তো আমার কাছে মনে হয় যে আমি একসঙ্গে দুইটা ভাষা শিখতে গেলে যেই সময় এবং চিন্তা ভাবনা খরচ করা লাগে, তার চেয়ে একটা ভাষা শিখলে আর একটু কম সময় লাগে বা ফোকাসটা একটু বেশি থাকে। তো আমার মনে হয় যে একটা একটা করে করাই ভালো। তারপরে তুমি এটা চিন্তা ভাবনা করে দেখো। তারপর নিহান মাহমুদ প্রশ্ন করেছে, আই রিড ইন ক্লাস 10। আমি খুবই অবাক হচ্ছি যে অনেক স্কুলের বাচ্চারা এই লাইভ ভিডিও দেখছে এবং ক্লাস 7 এবং 10 পড়ে, এবং ওদের বাবা মারা যে ওদেরকে ফেসবুকে লাইভ দেখতে দেয়, এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। এটা ভালো না খারাপ সেই মন্তব্য আমি করব না। তো যাই হোক, নিহান মাহমুদের প্রশ্নটা বলি, আই রিড ইন ক্লাস 10, আই ডু প্রোগ্রামিং ফর এ হোয়াইল, অ্যাবাউট 2 years, আই নো সি অ্যান্ড পাইথন, শুড আই প্র্যাকটিস মোর অর মেক সাম গেমস অ্যাপ? তুমি, এখন নির্ভর করে, তুমি যদি চাও যে তুমি খুব প্রোগ্রামিং কন্টেস্টে অংশগ্রহণ করবা এবং সেখানে অনেক ভালো করবা, তাহলে তুমি আরও প্র্যাকটিস করতে থাকো, প্রবলেম সলভ করতে থাকো, সেই সঙ্গে গণিতের ভিত্তিটা আবার একটু শক্ত করার চেষ্টা করো, যে কম্বিনেটোরিক্স পড়ো, এই তোমার স্কুল কলেজের যে স্কুলের আর কি 9, 10-এর যে জ্যামিতি বই, সাধারণ গণিত, উচ্চতর গণিত, মানে এখন বইয়ের কি অবস্থা জানি না, আমাদের সময় ভালোই ছিল। তো সেই জ্যামিতি বইয়ের এক্সট্রাগুলো সলভ করো। তো ওই গাণিতিক ভিত্তিটা শক্ত হলে তুমি প্রোগ্রামিং কন্টেস্টে ভালো করতে পারবা। আর যদি তোমার ইচ্ছা না থাকে যে না, আমি প্রোগ্রামিং কন্টেস্ট করব না, আমি মনের আনন্দেই প্রোগ্রামিং করব, আমার এখন গেম বানাতে ইচ্ছা করতেছে, তাহলে তুমি গেম বানাও, এবং সেই জন্য তুমি পাইথনের পাই গেমস ব্যবহার করতে পারো, কারণ তুমি যেহেতু পাইথন জানো। আর তোমার যদি সামনে এসএসসি পরীক্ষা থাকে, তোমার উচিত হবে যে সমস্ত মনোযোগ সেই দিকে দিয়ে, যেহেতু ক্লাস 10-এ পড়ো, এসএসসি পরীক্ষায় যাতে সর্বোচ্চ ভালো রেজাল্ট করো। শোয়েব আক্তার প্রশ্ন করেছে, ভাই আমি অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছি, আমি সিএসিতে পড়ার প্ল্যান করছি, কি কি বুকস পড়ে ইউনিভার্সিটি কোর্সেস শুরু করলে বেটার হবে? তুমি যখন এখন তো প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশন নাও, এখন ওইসব বই পড়া দরকার নাই। কিন্তু যখন তুমি একবার ভর্তি হয়ে যাবা এবং তোমার যখন ক্লাস শুরু হবে, এর মাঝখানে যদি তুমি কয়েক মাস সময় পাও, তুমি আমার কম্পিউটার প্রোগ্রামিং প্রথম খণ্ড বইটা পড়ো, আর সঙ্গে তাহমিদ রাফির প্রোগ্রামিং এক্সারসাইজ বইটা পড়ো। কম্পিউটার প্রোগ্রামিং প্রথম খণ্ড বইটা পড়ার পরে আমার মনে হয় না তুমি এই দুইটা বইয়ের বেশি আর কোনো বই পড়ার সময় পাবা, এবং এই দুইটা বই পড়লেই তুমি জেনে যাবে এরপর তোমার কী করতে হবে। তারপর অ্যালেক্স প্রশ্ন করেছে, হাই ভাইয়া, এখন কি টেকনোলজি নিয়ে কাজ করছেন? আমি গত বছর কাজ করেছি গো প্রোগ্রামিং ভাষায়, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছি, মেশিন লার্নিং নিয়ে মূলত কাজ করতাম। তারপর পাইথনের যে মেশিন লার্নিংয়ের লাইব্রেরি সাইকিট লার্ন, সেটা ব্যবহার করেছি। আবার কি জানি করলাম, আবার ডেটা নিয়েও কিছু কাজ করতাম, ডেটা অ্যানালাইসিস এবং ট্রান্সফরমেশন, এর জন্য পাইথনের পান্ডাস একটা লাইব্রেরি আছে, ওইটা ব্যবহার করছি। তো ওইগুলা নিয়েই হচ্ছে আমি কাজ করেছি। এখন আমার এখানে কিন্তু যেই প্রশ্নগুলো আসতেছে আমি উত্তর দিচ্ছি, এবং হঠাৎ হঠাৎ প্রশ্নগুলো আপডেট হয়ে যাচ্ছে, এই জন্য আমি ঠিক বলতে পারতেছি না যে আমি কোনো প্রশ্ন মিস করে যাচ্ছি কি না। তারপর রাফিউল আলম প্রশ্ন করেছেন, হাউ মাচ ইম্পর্ট্যান্ট ইজ সলভিং প্রবলেম হোয়েন লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট? ওয়েব ডেভেলপমেন্ট শেখার সময় প্রবলেম সলভিং কতটা গুরুত্বপূর্ণ? আমার মনে হয় ওয়েব ডেভেলপমেন্ট শেখার সময় ওয়েব ডেভেলপমেন্টই শেখা উচিত, কারণ ওয়েব ডেভেলপমেন্ট তো আর ওই প্রবলেম সলভিং না। ওয়েব ডেভেলপমেন্ট শেখার সময় অনেক কিছু জানার দরকার হয়, এবং কিভাবে সেটা করতে হয়, অনেক রকম টেকনোলজি আছে।
তো ওয়েব ডেভেলপমেন্ট শেখার সময় প্রবলেম সলভিং করাটা জরুরি না বা অতটা গুরুত্বপূর্ণ না, তখন মনোযোগ দিয়ে ওয়েব ডেভেলপমেন্টের কাজই করা উচিত। পরে সময় পেলে আবার তুমি প্রবলেম সলভিং করতে পারো। তারপর একজন প্রশ্ন করছে সাকিবুল হোসেন শিকদার, যে ওয়েব সিকিউরিটি নিয়ে পড়তে চাই, কোন প্রোগ্রামিংগুলো ভালো হবে? আমার আসলে মানে সিকিউরিটি নিয়ে অত ধারণা নাই, কিন্তু যেই ধারণাটা আছে সেটা হচ্ছে এখানে প্রোগ্রামিং ভাষার সাথে কিছু যায় আসে না। তোমার অনেক কিছু জানতে হবে, তুমি যখন সেটা পড়া শুরু করবে জেনে যাবা, এবং যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি ভালো করে জানলেই হবে। তারপরও এই বিষয়ে আমি বিশেষজ্ঞ না, যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের মতামত নিলেই ভালো হবে বলে আমার মনে করি। তারপর মোহাম্মদ সাকিবুল ইসলাম প্রশ্ন করেছে, স্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক মতামত নিয়ে আমি আপনার কাছে জানতে চাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি ওয়েব বা অ্যাপ ডেভেলপমেন্ট রিপ্লেস করে দিবে? ভবিষ্যৎ বলতে কি এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? তো ভবিষ্যৎ মানে সেটা হচ্ছে এখন কত দূরের ভবিষ্যৎ। এখন পর্যন্ত আমি ইন্ডাস্ট্রিতে যেসব কাজ দেখতে পাচ্ছি, কি সিঙ্গাপুরে দেখে আসলাম, বা এখানে আমি গত বছর এবং তার আগের বছর এক কোম্পানিতে চাকরি করেছি, এখন আরেক জায়গায়। তো এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই মেইন না, অনেক কিছু কাজ আছে, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে একটা ছোট্ট অংশ। এবং এটা অন্তত আগামী অদূর ভবিষ্যতে, মানে 5-10 বছর বা আরও কম সময়, এটা একেবারে প্রোগ্রামিংকে রিপ্লেস করে দিবে না, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অনেক মজার মজার কাজ করা যাবে। তারপর প্রশ্ন হচ্ছে আহমেদ আলম প্রশ্ন করেছে, পিএইচপি লারাভেলের ডিমান্ড আছে কি? হ্যাঁ, অবশ্যই। পিএইচপি এবং পিএইচপি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর লারাভেল হচ্ছে একটা ওয়েব ফ্রেমওয়ার্ক, যেটা পিএইচপি দিয়ে তৈরি এবং ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির জন্য ব্যবহার করা হয়। এটার বাজারে খুবই ভালো ডিমান্ড আছে। তো আরেকজন মোহাম্মদ সাব্বির হোসেন বলেছে, ওয়েব ডেভেলপমেন্টের জন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেস্ট হবে? বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে কোনো কথা নাই ওয়েব ডেভেলপমেন্টের জন্য। জনপ্রিয় বলতে পারি, পিএইচপি খুবই জনপ্রিয়, পাইথন জনপ্রিয়, রুবি জনপ্রিয়, জাভা জনপ্রিয়, সি শার্প, ASP.NET এগুলো জনপ্রিয়। তো ওগুলা তুমি যে কোনো একটা শিখতে পারো। তারপরে মোহাম্মদ সুমিন হোসেন সোহান প্রশ্ন করেছে, ভাই আপনার বিচ্ছিন্ন গণিতের বই আসার কথা, সেটা কবে নাগাদ আসতে পারে? এটা আমি আসলে কয়েক বছর আগে একবার ভেবেছিলাম যে আমি বিচ্ছিন্ন গণিতের বই লিখবো, কিন্তু এই বই লেখার জন্য আমার যতটুকু পড়াশোনা করা লাগবে, এবং বইটা লেখার সময়, কারণ আমি তো বিচ্ছিন্ন গণিতের এক্সপার্ট না, এই জন্য আমার পড়তে হবে ভালো করে, এবং পড়া এবং তারপরে সেই বইটা লেখা, এটার জন্য যতটুকু কষ্ট হবে তার জন্য আমার আসলে আগে রিটায়ার করতে হবে। আমি যদি অল্প বয়সে রিটায়ার করতে পারি তাহলে হয়তো আমি বইটা লেখার চেষ্টা করব, নইলে আমার মনে হচ্ছে না যে অত কঠিন একটা বই অত পরিশ্রম করে লেখা আমার পক্ষে সম্ভব হবে। তারপর একজন প্রশ্ন করেছে, প্রশ্নগুলো আসতেছে আবার চলে যাচ্ছে। সুমন হোসেন সোহান প্রশ্ন করেছে, ভাইয়া আমি সিএসসি এর না, কিন্তু আমি কি প্রোগ্রামিং এর আশ্চর্য জগৎ বই থেকে নেওয়া গাইডলাইন যে কোর্সগুলো দেওয়া আছে সেগুলো পড়াশোনা করব, আমার জন্য কেমন হবে? হ্যাঁ, এই যে তোমাদেরকে যাতে বারে বারে গাইডলাইন দিতে না হয়, এই জন্য কিন্তু আমি একটা বই লিখে ফেলেছি প্রোগ্রামিং শেখার গাইডলাইনের জন্য, যেটার নাম হচ্ছে প্রোগ্রামিং এর আশ্চর্য জগৎ। এবং সেখানে কিন্তু আমি অনেক স্টেপ বাই স্টেপ বলেছি। এটা এমন না যে সেই বইটা পড়লেই তুমি ওস্তাদ হয়ে যাবা, কিন্তু এই বইটা পড়লে তোমার বা তোমার অভিভাবকদের অনেক ধারণা পরিষ্কার হবে। তো সেটা জন্য সিএসসি হওয়া লাগবে না, যারা সিএসসির বাইরের তাদের জন্য সেটা গাইডলাইন হিসেবে কাজ করবে। আশিকুর রাফি প্রশ্ন করেছে, আমি সিএসসিতে পড়ছি, একজন ভালো প্রোগ্রামার হতে হলে কি কি করতে হবে? বর্তমানে C++-এর ডিমান্ড কেমন? ভালো প্রোগ্রামার হতে গেলে তো অনেক কিছুই করতে হবে। তার জন্য সবচেয়ে বেশি যেটা করতে হবে, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। ধরো বছরে তো 365 দিন, তো প্রতিদিনই যদি সম্ভব না হয়, 365 দিনের মধ্যে তুমি যখন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, 300 দিন তুমি প্রোগ্রামিং করো গড়ে 3-4 ঘন্টা। তো সেই ক্ষেত্রে প্রতি বছর কমপক্ষে 1000 ঘন্টা প্রোগ্রামিং করতে হবে। ওর অনিক মণ্ডল প্রশ্ন করেছে, স্যার আমি ইন্ডিয়াতে থাকি, বিসিএ প্লাস এমসিএ করতে যাচ্ছি, আপনার কি মতামত? আমার আসলে বিসিএ এবং এমসিএ এর সিলেবাসগুলো সম্পর্কে, সম্ভবত ব্যাচেলর ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, আমার ওদের সিলেবাস সম্পর্কে এবং ওই চাকরির বাজার সম্পর্কে তো ধারণা নাই। তো তুমি এখন খোঁজ খবর নাও, যারা ইতিমধ্যে এমসিএ করেছে গত 2 বছরে, তাদের চাকরি বাকরি কেমন, তারা কেমন চাকরি পাচ্ছে, কেমন বেতন পাচ্ছে, এই তথ্যগুলোর উপর নির্ভর করে তুমি সিদ্ধান্ত নিতে পারো যে তুমি বিসিএ এমসিএ করবা কি করবা না। তারপর
আবার সুমন হোসেন সোহান প্রশ্ন করেছে, আপনার বইগুলো এবং আপনার গাইডলাইন আমার জীবনের অনেক ভুল থেকে বাঁচিয়েছে, ভুল পথে লিড হয়েছিলাম, অনেক কৃতজ্ঞ, আমি শুনে খুশি হলাম। তারপর সাফিক হৃদয় প্রশ্ন করেছে এই প্রশ্নটা আবার চলে গেল, যে জাভাস্ক্রিপ্টের বই এবং জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক নিয়ে। প্রশ্নটা পুরো পড়তে পারলাম না, কিন্তু জাভাস্ক্রিপ্ট সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তরই আমি জানি, সেটা হচ্ছে আমি নিজে জাভাস্ক্রিপ্ট অত ভালো পারি না, এবং জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্কগুলো অনেক বছর আগে আমি যে কিউরি ব্যবহার করছিলাম, এখন আমি জানি সেটা ব্যবহার করা হয় না। তো এখন বোধহয় রিয়েক্ট জেএস খুব জনপ্রিয়, তার কয়েক বছর আগে ছিল অ্যাঙ্গুলার জেএস, তারপর ভু জেএস নামে কয়েকটা আছে। তো জাভাস্ক্রিপ্টের প্রচুর ফ্রেমওয়ার্ক আছে, যারা জাভাস্ক্রিপ্ট শিখতে, তবে জাভাস্ক্রিপ্ট কিন্তু গুরুত্বপূর্ণ, আমি পারি না বলে যে এটা গুরুত্বপূর্ণ না, এরকম এরকম না বিষয়টা। তো তুমি যে কোনো একটা আধুনিক ফ্রেমওয়ার্ক শিখলেই হবে। তারপর একজন বলেছে প্রোগ্রামিং জিজ্ঞেস করেছে, আরিফ আহমেদ, কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে ভালো করার জন্য কোন ম্যাথগুলো ভালো করে পড়া দরকার? তো তোমার যদি একদম কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড বাংলাদেশের মধ্যে হওয়ার ইচ্ছা না থাকে, ইচ্ছা থাকলে অন্য কথা, তোমার অনেক কিছু পড়তে হবে, নাম্বার থিওরি পড়তে হবে, কম্বিনেটরিক্স পড়তে হবে। এই যে দিমিক প্রকাশনীর একটা বাংলা বই আছে কম্বিনেটরিক্স প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড, যারা গণিত অলিম্পিয়াড এবং প্রোগ্রামিং কন্টেস্টে খুব সিরিয়াস, তারা এই বই দুইটা পড়তে পারে। কিন্তু তুমি যদি অত সিরিয়াস না হও, আমার মনে হয় তুমি অ্যালগোরিদম, ডেটা স্ট্রাকচার এবং কোডিং ওই দিকে ফোকাস করলেই ভালো হবে। হ্যাঁ, তুমি হয়তো অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারবা না, কিন্তু ওইদিকে তোমার যদি ইতিমধ্যে তুমি যদি সেটাতে ভালো হও, তার তার উপর ভর করে তুমি আরও ভালো হতে পারো। কিন্তু এখানে যদি অনেক বেশি গ্যাপ থাকে, আমার মতে ওই দিকে ফোকাস না করে তোমার ফোকাস করা উচিত ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম এবং সেগুলো ব্যবহার করে প্রবলেম সলভিং। তারপর তাহসিনা আঞ্জুম তাজিন প্রশ্ন করেছে, সিএসসি এর স্টুডেন্টদের মেইন ফোকাস কি হওয়া উচিত? মেইন ফোকাস অবশ্যই হওয়া উচিত প্রোগ্রামিং। এবং আমি একই কথা ওই ভাঙ্গা রেকর্ডের মতো আগেও বলেছি, অন্যান্য লাইভেও বলেছি, প্রোগ্রামিং স্কিলটা ভালো হতে হবে। একটু আগেই বললাম আরেকজনের প্রশ্নের উত্তরে যে কমপক্ষে 1000 ঘন্টা বছরে করতে হবে, এবং এটা কিন্তু কমপক্ষে। তুমি যদি 2000 ঘন্টা করো, এতে কিন্তু তোমার কোনো ক্ষতি হবে না, লাভই হবে। এবং সেই সঙ্গে কম্পিউটার সায়েন্সের সবগুলা কোর্সই গুরুত্বপূর্ণ, তারপরও যে কোর্সগুলো আছে, ডেটা স্ট্রাকচার, ডিসক্রিট ম্যাথমেটিক্স, অ্যালগোরিদম, অপারেটিং সিস্টেম, ডেটাবেস, নেটওয়ার্কিং, ডিজিটাল লজিক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামে একটা কোর্স থাকার কথা। তো এই কোর্সগুলো খুব ভালো করে পড়তে হবে, যে ক্লাসে স্যাররা যতটুকু পড়ায় এবং যে অ্যাসাইনমেন্টগুলো দেয় সেগুলো করতে হবে। তারপর মোস্তফা নিজাম প্রশ্ন করেছে, ভাইয়া গো ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা বই লিখলে উপকার হয়, ধন্যবাদ। গো, আমি কিন্তু গ্র্যাবেও গো ব্যবহার করেছি সিঙ্গাপুরে 4 বছর, মানে যদি আমি 4 বছর প্রতিদিনই প্রোগ্রামিং করি নাই, এবং অস্ট্রেলিয়াতেও যে দুইটা কোম্পানিতে আমি কাজ করলাম এখন পর্যন্ত, তো এখানে গো ব্যবহার করতেছি। আহ, কিন্তু গো নিয়ে বই লেখার চেষ্টা করবো যদি সময় পাই। তো আমার মতে এটা অত গুরুত্বপূর্ণ বিষয় না আর কি। তারপর মোহাম্মদ আবু কাউসার আমির প্রশ্ন করেছে, ভাইয়া ডট নেট নাকি জ্যাঙ্গো কোনটা শিখলে ভালো হবে? আমার উত্তর হচ্ছে এটা আমি জানি না কোনটা শিখলে ভালো হবে, দুইটাই ভালো। তারপর কাজী মোহাম্মদ আলাদিন ফারদিন প্রশ্ন করেছে, সফটওয়্যারের আর্কিটেকচার ভালোভাবে কিভাবে শেখা যায়? এটা আসলে বই পড়ে খুব বেশি দূর যেতে পারবা না, এটা শিখতে হবে কাজ করতে করতে। ওই তুমি যখন চাকরি শুরু করবা, তখন তোমার যে অফিসে চাকরি করো সেখানে যে সফটওয়্যার আছে ওইটার আর্কিটেকচার কেমন, সেটা সিনিয়র ইঞ্জিনিয়ারদের কাছ থেকে আস্তে আস্তে শিখে নিতে হবে। এবং প্রথমেই তোমাকে কিন্তু আর্কিটেকচার তৈরি করতে দিবে না, তোমার যখন অভিজ্ঞতা হবে তখন তুমি আর্কিটেকচার তৈরি করবা। এবং ওইটার যেহেতু একদম সাইন্টিফিক ওয়ে নাই যে এটাই তো বেস্ট, তো মোটামুটি অনেক রকম অপশন থাকে, তখন তোমার বুদ্ধি বিবেচনা করে যাচাই করতে হবে। তো এটা হচ্ছে অভিজ্ঞতার সাথে সাথে, কেউ যদি অভিজ্ঞতা জিনিসটাকে এড়ায় গিয়ে বলে যে না, আমি অভিজ্ঞতা অর্জন করব না, আমি সফটওয়্যার আর্কিটেকচার তৈরি করে শুরু করে দিব, তাহলে কিন্তু সে একটু ভুল করবে। তো তুমি ইউটিউবে সিস্টেম ডিজাইনের উপর ভিডিও দেখতে পারো, এটা হয়তো তোমার বিভিন্ন কোম্পানিতে সিস্টেম ডিজাইন ইন্টারভিউতে কাজে লাগবে, কিন্তু সেই জ্ঞান দিয়ে তুমি সরাসরি সফটওয়্যার আর্কিটেকচার তৈরি করতে যাবা না। এটার জন্য তোমার আসলে অভিজ্ঞতা অর্জন ছাড়া কোনো বিকল্প নাই। তারপর আক্তার হোসেন প্রশ্ন করেছে, ওয়ার্ডপ্রেসের ভবিষ্যৎ নিয়ে কিছু বলুন। তো ওয়ার্ডপ্রেসের ভবিষ্যৎ সম্পর্কে আমার কোনো ধারণা নাই। তারপর আমি প্রশ্নগুলো দেখছি, এই
প্রোগ্রামিং কন্টেস্টে খুব ভালো হতে গেলে গণিতে বা ক্যালকুলাসে অনেক ভালো দক্ষ হতে হবে। এখন খুব ভালো বলতে একটু আগে আমি বলেছি, তুমি যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হতে চাও বাংলাদেশের মধ্যে, তাহলে অবশ্যই খুব দক্ষ হতে হবে। কিন্তু তুমি যদি মনে করো যে না তুমি মোটামুটি করবা, এনজয় করবা, তাহলে অনেক ভালো হতে হবে না, অল্প ভালো হলেও হবে। তারপর সুদীপ্ত সরকার গ্যাব্রো প্রশ্ন করেছে, ভাই আমি ক্লাস 11-এ পড়ি, আমি কি মেশিন লার্নিং শেখা ঠিক হবে? তুমি যদি ক্লাস 11-এ পড়ো, তোমার মেশিন লার্নিং শেখা ঠিক হবে না। তুমি কিন্তু মেশিন লার্নিং যাতে তুমি বড় হয়ে সঠিক সময়ে শিখতে পারো, এই জন্য তুমি এখন যেটা করতে পারো, ম্যাট্রিক্স এবং লিনিয়ার অ্যালজাবরা এই জিনিসগুলো ভালোভাবে শিখতে পারো, যেটা মেশিন লার্নিংয়ের সময় তোমার অবশ্যই কাজে লাগবে। ও আর ক্যালকুলাস, তুমি যেহেতু ক্লাস 11-এ পড়ো, ক্যালকুলাসটাও ঠিকমতো করবা। এবং অবশ্যই তুমি যতই ঠিকমতো করো না কেন, তুমি 1-2 বছর পর এটা ভুলে যাবা। কিন্তু ভুলে গেলে অসুবিধা নেই, ইউনিভার্সিটিতে তোমার ক্যালকুলাসের উপর আবার কোর্স থাকবে, তখন তোমার জিনিসগুলো আবার মনে পড়বে। তো একবার পরে ভুলে গেলে কিন্তু সমস্যা নাই, কারণ দ্বিতীয়বার পড়ার সময় তখন বিষয়গুলো সহজ হয়ে যায়। তারপরে অনেক প্রশ্ন, ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং এগুলার ফিউচার কেমন, স্যালারি কেমন? এগুলার ফিউচারও ভালো, স্যালারি এটা নির্ভর করে তুমি কোন দেশে কাজ করো সেটার উপর। একজন বলছে যে আবার মোহাম্মদ সুমন হোসেন সোহান, যে ভাইয়া অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে সমস্যার সমাধান করা হয় কিনা, হলে কতটুকু প্রয়োজন? মানে প্রোগ্রামিং প্রতিযোগিতায় বা প্রবলেম সলভিংয়ে আমরা যেসব প্রবলেম সলভ করি, এগুলোর জন্য আসলে অবজেক্ট ওরিয়েন্টেড লাগে না। তো অবজেক্ট ওরিয়েন্টেড ওইখানে অ্যাপ্লাই করার দরকার নাই। তারপর আমি দেখতেছি যে আবারও একজন বলছে যে সাউন্ডটা কিভাবে বাড়ানো যায়। তো আমি তো আজকে অনেক দিন পরে লাইভ করতেছি, এই জন্য আমি শিওর না যে আমার সাউন্ডের সেটিং এরকম কেন, যদি আমি আমার আগে যে মাইক্রোফোন ব্যবহার করতাম সেটা ব্যবহার করতেছি। তো পরবর্তী যেই লাইভে আমি, এই লাইভ শেষে আমি যখন ভিডিওটা দেখবো আবার, তখন দেখবো যে সাউন্ড কেমন আসছে। তারপর পরবর্তী লাইভে যাতে সাউন্ড আরও বেটার হয় সেটা আমি চেষ্টা করব, কারণ আমার আরেকটা নতুন হেডফোন আছে যেটা খুবই ভালো সাউন্ড দেয়, যদিও আমি এখন সেটা ব্যবহার করতেছি না। একজন বলেছে যে ডেটা সায়েন্টিস্ট হতে গেলে কিভাবে শুরু করব। তো এটা তো নির্ভর করে এখন তুমি কোথায় আছো সেটার উপর, এখন কি তুমি স্কুল কলেজে পড়ো না কিসে পড়ো। তো ডেটা সায়েন্টিস্ট হয় সাধারণত যারা স্ট্যাট, ম্যাথ বা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তারা হয়। তো ওগুলার ব্যাকগ্রাউন্ড যদি তোমার থাকে, তাহলে তুমি ডেটা সায়েন্টিস্ট হতে পারবে। এর জন্য তুমি একটু ইন্টারনেটে সার্চ করো। নাফিস হোসেন প্রশ্ন করেছে, 2021 সালে এসে কি জাভা শেখা ঠিক হবে? হ্যাঁ, ঠিক হবে না কেন? জাভা শিখলে কি সমস্যা সেটা তো আমি জানি না। 2021 সালেও জাভা যথেষ্টই জনপ্রিয়, এবং আগামী কয়েক বছরের জনপ্রিয়তা কমার কোনো কারণ দেখি না আমি। সিয়াম উদ্দিন প্রশ্ন করেছে, হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্ট 2021 কি হবে, কবে হবে? এটা আসলে আমি জানি না। তারপর একজন বলছে সে সাস্ট সফটওয়্যার, শেখ আশরাফুল সাস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের একজন ছাত্র। আমাদের কারিকুলামে ফোর্থ ইয়ারে 6 মাসের একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম আছে। এটা বাইরে জব পেতে কি কোনোভাবে হেল্প করবে, যদি বাকি 3 ইয়ার কম্পিটিটিভ? না, ইন্টার্নশিপ প্রোগ্রাম তোমার বাইরে জব পেতে কোনো হেল্প করবে না। বাইরে বলতে তুমি যদি বিদেশে বোঝাচ্ছ, আমরা কখনোই দেখি না যে তুমি ইন্টার্ন করছো কিনা বা কোথায় করছো, এতে কিছু যায় আসে না আমাদের। যেটা হেল্প করবে সেটা হচ্ছে ইন্টারভিউতে ডাক পেতে হলে তোমার ওই যে কম্পিটিটিভ প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো, অথবা তুমি যদি ভালো জায়গায় কাজ করার অভিজ্ঞতা থাকে এবং তোমাকে কেউ রেফার করে তাহলেও ভালো। এবং তারপর যেটা করতে হবে যে প্রোগ্রামিং ইন্টারভিউতে ভালো করতে হবে। তারপর আলমগীর হোসেন প্রশ্ন করেছে, আমি কি যে কোনো একটা প্রোগ্রামিং ভালোভাবে আয়ত্ত করে কি চাকরি করতে পারবো? আহ, মানে চাকরি শুরু করতে পারা উচিত, কিন্তু চাকরি করতে গেলে তো আবার ওইখানে অন্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, সুতরাং প্রোগ্রামিং এমনভাবে শিখতে হবে যাতে নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন শেখার দরকার হবে, তো সেটা যেন খুব দ্রুত শিখে ফেলা যায়। তো এই জন্য আমি আমার চাকরির অভিজ্ঞতা নিয়ে একটা ভিডিও তৈরি করেছি, সেটা যদি তুমি দেখো তোমার অনেক উপকার হবে। তুমি ইউটিউবে আমার যেই কী বলে ইউটিউব চ্যানেল, আমার যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে তুমি সফটওয়্যার ডেভেলপমেন্ট ও ব্যক্তিগত চাকরির অভিজ্ঞতা এই নামে বোধহয় আমার একটা ভিডিও আছে, তুমি সেটা দেখতে পারো। তারপর মেহেদি হাসান রিফাত প্রশ্ন করেছে, ইনফরমেটিক্স অলিম্পিয়াডে যেতে হলে আমাকে কি প্রিপারেশন নিতে হবে?
এইটার অনেক বড় উত্তর, এটা এই মুহূর্তে আমি উত্তর দিচ্ছি না। তুমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাও এবং নাফিস সাদিকের সাথে প্রোগ্রামিং কন্টেস্ট ও টিম ওয়ার্ক নিয়ে আমার একটা লাইভ আছে, তুমি সেটার ভিডিও রেকর্ড করা আছে, তুমি সেটা দেখতে পারো। তারপর আহ, একজন বলছে যে জাভাস্ক্রিপ্টের ডিমান্ড এবং ফিউচার নিয়ে কী অবস্থা। জাভাস্ক্রিপ্ট খুবই ডিমান্ড, খুবই হাই ডিমান্ড, এবং এটার ফিউচারেও মানে নিকট ভবিষ্যতে ডিমান্ড কমার কোনো কারণ দেখি না। সুতরাং জাভাস্ক্রিপ্ট বেশ ভালোই ডিমান্ড। তো একজন বলছে যে শাহরিয়ার খান মুবিন মেশিন লার্নিং নিয়ে ভিডিও বানাবেন। আমি আসলে মেশিন লার্নিং নিয়ে ভিডিও বানানোর মতো এখনও ওস্তাদ হই নাই। তো যদি আমি ওস্তাদ হতে পারি বা অভিজ্ঞ হতে পারি তাহলে অবশ্যই বানাবো। তবে এই মুহূর্তে আমার মেশিন লার্নিং নিয়ে এত জ্ঞান নাই যে সেই জ্ঞান আমি অন্যদের মধ্যে বিতরণ করবো। অল্প অল্প জানি, অল্প অল্প কিছু কাজ করছি। মানে গ্র্যাব আর ওই ইন্ডিয়েটেডে মোট 6-7টা প্রজেক্ট আমি করছি, আমি এবং আমার টিম। তো এখনও তোমরা অনেক প্রশ্ন করতেছো। তো আমার বন্ধু নাজমুল হাসান প্রশ্ন করছে, সে আমাকে কদিন পর পর বলে যে তুমি লাইভ করো না কেন। তো আমি বলি যে ইচ্ছা করে না। তো যাই হোক, সে বলছে ফ্যান্টাস্টিক ওয়ার্ক সুবিন কি ফিট আপ। তারপর একজন প্রশ্ন করছে, টাকার খুব বেশি প্রয়োজন না হলে টিউশনি করানো কি অনুচিত সিএসসি স্টুডেন্টের জন্য? আমি খুব বেশি টিউশনি করি না, কিন্তু আমার মনে হয় টিউশনি করলে ভালো। অন্তত একটা টিউশনি করলে তুমি যদি 19 বা এইচএসসির কাউরে পড়াও, যে তুমি সেই বিষয়টার একটু টাচে থাকলা, তাই না? তো লেখাপড়ার বিষয়টা যেহেতু মানে করে ফেলছো তুমি একবার, সেটা টাচে থাকলে ভালোই হবে। তারপর সুজন মৃধা প্রশ্ন করেছে, কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি প্রোগ্রামিং শুরু করছেন? আমি প্রোগ্রামিং শুরু করেছিলাম আজ থেকে 21 বছর আগে সি প্রোগ্রামিং ভাষা দিয়ে। সাফায়েত হোসেন প্রশ্ন করেছে, ভাইয়া সবগুলোর ডেফিনেশন আর কোড দেখলে বুঝতে পারি কিন্তু লিখতে গেলে আটকে যায়, এজন্য তোমার যেটা করতে হবে ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করতে হবে, কয়েকশো বা কয়েক হাজার ঘন্টা। তো আরেকজন প্রশ্ন করেছে, পাইথন ওর জাভাস্ক্রিপ্ট? আমার উত্তর হচ্ছে বোথ। দুইটাই খুব দরকারি জিনিস, তুমি শিখতে পারো যে কোনো একটা। নতুন বই কবে আসবে? এই বছরও আসতে পারে আশা করি। এখন দেখা যাক, পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা চতুর্থ খণ্ড, এটা বেশ কিছু দূর লেখা হয়েছে, ওইটা হয়তো শেষ করে ফেলবো। তা একজন বলছে সি প্লাস প্লাস দিয়ে না করে জাভা দিয়ে অনলাইন জাজগুলোতে প্রোগ্রামিং সলভ করা শুরু করতে গেলে সমস্যার সম্মুখীন হতে হবে। আমার মনে হয় 99% ক্ষেত্রেই তোমার কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। বক্তিয়ার রিফাতের হচ্ছে এটা প্রশ্ন। সুতরাং তুমি যদি জাভা জানো, তুমি জাভা দিয়ে প্রবলেম সলভিং শুরু করে দাও। তারপর আব্দুল হাসান অভি বলেছে, আপনার সি এর ভিডিও দেখে ফার্স্ট কোড লিখেছিলাম, যদিও এখন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আছি, বাট টুকটাক কোডিং কন্টিনিউ করি যখন ভালো লাগে। হ্যাঁ, তোমরা যে ইঞ্জিনিয়ারিংই পড়ো না কেন, অনেক ইঞ্জিনিয়ারিং বিশেষ করে উচ্চশিক্ষা নিতে গেলে তো তোমাদের লাগবেই এই প্রোগ্রামিং। তো অবশ্যই প্রোগ্রামিং শিখে যে সবার সিএসসি পড়তে হবে এমন কোনো কথা নাই। তো তোমার প্রোগ্রামিং করতে ভালো লাগে শুনে আমারও ভালো লাগলো। তারপর মুশফিক হাসান মাহিম বলেছে, পাইথন শেখার পর কোথায় প্রবলেম সলভিং শুরু করবো? পাইথন শেখার পর তুমি কোডিং ব্যাট নামে একটা ওয়েবসাইট আছে, ওইখানে এক্সারসাইজ করতে পারো, এবং এক্সারসাইজ করার পর জনপ্রিয় যে কোনো অনলাইন জাজই পাইথন সাপোর্ট থাকার কথা, তুমি যে কোনো একটা জনপ্রিয় অনলাইন জাজে সলভ করতে পারো। তারপর একজন প্রশ্ন করেছে, ফ্রেমওয়ার্ক কি? এটার উত্তর এখন আমি দিব না, দিতে গেলে অনেক বেশি কথা বলতে হবে। তারপর ভাই, আপনার কোড রান না হলে সেই ফ্রাস্ট্রেশন কিভাবে ওভারকাম করতেন? আহ, মানে চেষ্টা করতে থাকতাম। ধরো অনেকক্ষণ চেষ্টা করেছি, হচ্ছে না, তাহলে আমি বন্ধ করে দিয়ে অন্য কিছু করতাম, তারপরে আবার কাম ব্যাক করে। তো এই প্রসঙ্গে আমি একটা গল্প বলতে পারি, যেটা আমি আগেও বলেছি। তো রিকারশন তখন নতুন নতুন শিখছি, এবং রিকারশন দিয়ে একটা প্রবলেম সলভ করার চেষ্টা করতেছি, কারণ আমার ধারণা আমি রিকারশন শিখছি, কিন্তু তারপর প্রবলেমটা যেহেতু সলভ করতে পারতেছি না, তার মানে রিকারশন বোধহয় ঠিক মতো শিখি নাই। তখন আমি ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ি, মেসে থাকি, আমার একটা বাসায় ভাড়া নিয়ে 5-6 জন। তো আমার যে রুমমেট জামান একদিন রাত 2টার সময় আমাকে একদম ধাক্কায় বিছনা থেকে মানে ঘুম থেকে তুললো। কী ব্যাপার? আমি জিজ্ঞেস করলাম, বলা যে আমি তো সুবিনই প্রবলেমটা সলভ করে ফেলছি। তো রিকারশনের প্রবলেমটা আমিও চেষ্টা করতেছিলাম, জামানও চেষ্টা করতেছিল। তো আমি আচ্ছা বলে ঘুমিয়ে গেলাম, এবং পরদিন সকালে উঠে আমিও সেই প্রবলেম নিয়ে বসলাম এবং আমিও সলভ করে ফেললাম। তো এই যে এটাও একটা অনুপ্রেরণা, যে তোমার কোনো বন্ধু বা বান্ধবী যদি তোমার সঙ্গে একই সময় প্রোগ্রামিং করে, তো একজনের সাফল্য আরেকজনকে অনুপ্রাণিত করে।
তারপর তানিম তাহসিন বলেছে আপনার উচিত রেগুলার লাইভে আসা, ভাই আপনার বই এত ফেমাস, আমার হাতে করি আপনার বই দিয়ে। হ্যাঁ, বই ফেমাস হলে তো বই পড়বা, এবং আমার উচিত আর একটু সময় নিয়ে আমি লেখাপড়া করা এবং বইটই লেখা। তো লাইভে আসার চেষ্টা করব, যদিও লাইভে এসে বারবার আমি একই কথা বলি যে প্রোগ্রামিং করতে হবে, প্র্যাকটিস করতে হবে, কষ্ট করতে হবে, নতুন কিছু কিন্তু আমি বলতেছি না, তাই না? তো তোমরা আমার পুরনো লাইভগুলো দেখতে পারো, দেখবা যে আজকে যেসব কথা বলেছি আমি তার 90 ভাগ কথা আমি পুরনো লাইভগুলোতেও বলেছি। সফটওয়্যার মাহিন মুস্তাফিজ সামি প্রশ্ন আছে, সবসময় প্রশ্ন মানে প্রশ্নকর্তা বা প্রশ্নকর্ত্রীর নাম পড়তে ভুলে যাচ্ছি, এতে তোমরা কিছু মনে করো না। যে মাহিন মুস্তাফিজ সামি প্রশ্ন করেছে, সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোন কোন বিষয়ের উপর আপনি জোর দেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে গেলে? যে প্রথমে জোর দিয়ে হচ্ছে বিজনেস প্রবলেমটা বোঝা, যে আসলে আমি কি প্রবলেমটা সলভ করতে যাচ্ছি, কেন সলভ করতে যাচ্ছি, এটা কাজদের কাজে লাগবে, সেই ফিচারটা ঠিক মতো বোঝা, সেই বিজনেস সেন্সটা থাকা, এবং সেটা নিজের না থাকলেও অন্যদের সঙ্গে আলোচনা করে বা তোমার যে ম্যানেজার বা তোমার যে বস তার সঙ্গে আলোচনা করে বিষয়টা 100% ক্লিয়ার হয়ে নেওয়া, যে তুমি আসলে কি করবা এবং কেন করবা। এই দুটো জিনিস যদি তোমার ক্লিয়ার হয়ে যায়, তখন কিন্তু তোমার তুমি সঠিক জিনিসটা, একটা হচ্ছে বিল্ডিং দ্য রাইট থিং আর একটা হচ্ছে বিল্ডিং দ্য থিং রাইট। তো প্রথম হচ্ছে সঠিক জিনিসটা তৈরি, ধরো তুমি খুব সঠিকভাবে তুমি খুব ভালো কোডিং করলে, তোমার কোডে কোনো বাগ নাই, তোমার কোড খুব ইফিসিয়েন্ট, তোমার খুব কোড খুবই রিডেবল, তোমার কোডের টেস্ট কাভারেজ 100%, খুব সুন্দর ইউনিট টেস্ট লেগলা, মানে সবই ঠিক আছে। কিন্তু আসলে কাস্টমার যেটা চাচ্ছে তুমি সেইটা করো নাই, তুমি অন্য আরেকটা কাজ করছো, তাহলে কিন্তু পুরা কষ্টটাই জলে গেল। এবং তোমার কষ্ট যে জলে গেল সেটা না, তোমার কোম্পানির টাকাটাও নষ্ট হলো। তো এই জন্য যেটা প্রথম কথা হচ্ছে তুমি কি করতেছো এই বিষয়টা ক্লিয়ার হয়ে নেওয়া, যে সেটা যাতে বুঝে নাও। এবং তারপর হচ্ছে কাজ করা, এবং তখন কাজ করার সময় তোমার কোড যাতে একটু রিডেবল হয়, তোমার কোড যাতে পড়ে অন্যরা বুঝতে পারে সেটা খেয়াল রাখতে হবে। এবং তোমার কোডের ইউনিট টেস্ট তুমি যাতে লেখো, মানে ইউনিট টেস্ট ছাড়া কিন্তু আজকাল সফটওয়্যার ডেভেলপমেন্ট গ্রহণযোগ্য না। এটা হচ্ছে আমার মতামত। এরপর অন্যান্যগুলা আস্তে আস্তে আসবে। সবসময় যে সফটওয়্যার ডেভেলপমেন্টে খুব ইফিশিয়েন্ট কোড লিখতে হয় এরকম কিন্তু না। তো প্রথম ক্ষেত্রে, কারণ সফটওয়্যার ডেভেলপমেন্ট আজকাল একটা ইটারেটিভ প্রসেস, তুমি প্রথমে একটা রিলিজ দাও, রিলিজ দেওয়ার পর তুমি সেটাকে ইমপ্রুভ করার ট্রাই করতে পারো। কিন্তু আমাদের ইঞ্জিনিয়াররা বা যেটা করে, আমরা এখন আর এটা করি না, কিন্তু অনেকেই করে যে রিলিজ দেওয়ার সময় ইউনিট টেস্ট ছাড়াই রিলিজ দিয়ে দেয়, ঠিকমতো টেস্ট না করে, এক তাড়াহুড়া করে, এবং তারপর মনে করে যে পরের ইটারেশনে, এটা তো ইটারেটিভ প্রসেস, পরের ইটারেশনে আমি ইউনিট টেস্ট লিখবো। এটা কিন্তু মোটেই ঠিক না। মানে পরের ইটারেশনে তুমি নতুন ফিচার যোগ করতে পারো, তোমার কোডগুলোকে যেখানে মনে করো যদি মনে হয় যে ইফিসিয়েন্ট না, কোনো জায়গায় সমস্যা হচ্ছে, সেগুলো তুমি ঠিক করতে পারো। কিন্তু শুরু থেকেই কমপক্ষে 80% ইউনিট টেস্ট কাভারেজ যাতে থাকে, আরও বেশি হলে আরও ভালো। সেটা আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে অনুরোধ করব তারা যাতে ঠিকমতো তাদের কোডগুলো টেস্ট করে। তারপর শেখ আশরাফুল বলেছে, আপনার কোম্পানিতে নাকি এলো কোম্পানিতে ইন্টারভিউর জন্য কল পাওয়াটা কতটা হার্ড? আমি বুঝিনি আসলে কোন কোম্পানির কথা বলছে। আব্দুল মজিদ বলেছে, পিএইচপি দিয়ে হ্যাকার র্যাঙ্কে প্রবলেম সলভিং করলে বেটার হবে। তুমি যদি পিএইচপি পারো অবশ্যই তুমি সলভ করো, কোনো সমস্যা নাই। তারপর একজন জিজ্ঞেস করেছে ডিফারেন্স বিটুইন লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক, সেটার উত্তর দিব না, উত্তর দিতে গেলে অনেক বেশি কথা বলতে হবে। আমি ইতিমধ্যে 45 মিনিট কথা বলে ফেলেছি, এখন আর 2-3টা প্রশ্নের উত্তর দিব। সাফায়েত হোসেন বলেছে, নন সিএস ব্যাকগ্রাউন্ডের ফিউচারটা একটু বলেন, অনেকেই নানান উত্তর দেয়। মানে তুমি যেটা বোঝাচ্ছ যে নন সিএস এর যারা প্রোগ্রামিং শিখতে চায় তাদের ফিউচারটা কেমন, সেটা নানানজন নানান উত্তর দেয়। কারণ হচ্ছে আমি শুরুর দিকেই বলেছি, তুমি যদি পরবর্তীতে আজকের লাইভ ভিডিওটা আবার দেখো, একজন সিএসসি গ্রাজুয়েটের পক্ষে ইন্টারভিউতে ডাক পাওয়া যতটা সহজ, নন সিএসসি গ্রাজুয়েটদের পক্ষে সেটা অতটা সহজ না। তো এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে, এবং অবশ্যই চেষ্টা করলে সফলতা আসবে, কিন্তু সফলতাটা একটু কঠিন হতে পারে তোমার জন্য। তারপর আরও অনেক প্রশ্ন, কিন্তু আমি মনে হচ্ছে আজকে আর প্রশ্নের উত্তর দিতে পারবো না, এবং পরবর্তীতে আশা করি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আবারও লাইভে আসতে পারবো। এবং সেই দিন আশা করি আজকের ছাড় একটু ভালো সাউন্ড হবে, ওই দিন আমি হেডফোনটা ব্যবহার করব। তো তোমাদের সবার জন্য শুভকামনা। তোমাদের শেষ যে কথাটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে চেয়ার, যে তোমরা যারা ঘন্টার পর ঘন্টা চেয়ারে বসে কাজ করো, সেটা অফিসে হোক বা বাসায় হোক,
যেখানেই হোক তোমরা চেষ্টা করবা যাতে একটা ভালো চেয়ার, এবং চেয়ারের পিছনে খরচ করবা। টেবিলটা কম দামি হলে সমস্যা নাই। তো আর্গোনমিক চেয়ার বলে একটা ব্যাপার আছে, ই দিয়ে ERGONOMIC। তো ওই ধরনের চেয়ার কিন্তু তুমি কেনার চেষ্টা করবা, তাহলে তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কারণ শরীর স্বাস্থ্যের দিকে যত্ন নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমার যদি আজকে বয়স 20 হয়, আমি আশা করব তুমি 60 বছর বয়স পর্যন্ত কাজ করবা, অর্থাৎ আগামী 40 বছর। এবং অন্যান্য অনেক প্রফেশনেই মানুষজন দিনের বেশিরভাগ সময় হয়তো চলাফেরা করতে হয়, যেখানে সিএসির লোকজনদের খালি বসেই থাকতে হয়, মানে সিএসসি যারা প্রোগ্রামিং করে, সফটওয়্যার ডেভেলপার। তো এজন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে তুমি একটা ভালো চেয়ার ব্যবহার করছো। তো আশা করছি তোমরা সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা এবং বেশি বেশি প্রোগ্রামিং করবা। তোমাদের সবার জন্য আবারও অনেক শুভকামনা ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। তোমরা যারা ভিডিও শুরু থেকে দেখো নাই, তারা পরবর্তী সময় আমার ইউটিউব চ্যানেলে আজকের অনুষ্ঠানের ভিডিওটা দেখতে পারবে।